স্টার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রফিকুল ইসলাম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক বিবরণীর লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা বিশদায় বিবরণীর আলোচনা করেছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় সম্পর্কে আলোচনা করব এবং এগুলো কীভাবে বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রয়োগ দেখাতে হয় তা দেখাবো। এজন্য শুরুতে আমি একটা রেওয়ামিল এঁকেছি। রেওয়ামিল এক্স ট্রেডার্সের রেওয়ামিল 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের, অর্থাৎ রেওয়ামিলের উপরে যে তারিখটা দেওয়া থাকবে এটা হচ্ছে হিসাবকালের শেষ তারিখ। এখানে 8টা এন্ট্রি আমি দিয়েছি। নাম্বার 1, 10% বিনিয়োগ 30/6/2019, 12% ঋণপত্র 1/7/2019, বিনিয়োগের সুদ, ঋণের সুদ, বিজ্ঞাপন, বেতন 10 মাস, ভাড়া 15 মাস। অর্থাৎ একটা রেওয়ামিল থাকে আর কিছু সমন্বয় থাকে। এই সমন্বয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট সমন্বয় আর একটা হচ্ছে ইনডাইরেক্ট সমন্বয়। ইনডাইরেক্ট সমন্বয় হচ্ছে এই যে 10% সুদ, এটা দ্বারা কি বুঝবো? অর্থাৎ আমরা লাভের আশায় টাকা খাটিয়েছি, বিনিয়োগ করেছি 10% সুদে, এটা একটা ইনডাইরেক্ট সমন্বয়। 12% ঋণপত্র, এটাও ইনডাইরেক্ট সমন্বয়। বেতন 10 মাস, এটাও ইনডাইরেক্ট সমন্বয়। ভাড়া 15 মাস, এটাও ইনডাইরেক্ট সমন্বয়। এটা ডাইরেক্ট সমন্বয় কখন হয়ে যায়? বেতন 2 মাসের বকেয়া রয়েছে, যদি এরকম লেখা থাকে সেই ক্ষেত্রে এখানে 10 মাস লেখা থাকবে। 2 মাসের বকেয়া রয়েছে, বকেয়া কথার অর্থ যেটা পরিশোধ করা হয়নি। তো আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর, অর্থাৎ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা হিসাবকাল থাকে। হিসাবকাল ধারণা অনুযায়ী এটা হচ্ছে 1 বছর। তো 1 বছরের মধ্যে 2 মাসের বেতন যদি পরিশোধ করা না হয় তাহলে কত মাসের হয়েছে? 10 মাসের বেতন পরিশোধ করা হয়েছে, অর্থাৎ রেওয়ামিলে এখানে 10 মাসের বেতন দেওয়া আছে। আবার ভাড়া 15 মাস, আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর, 15 মাস মানে হচ্ছে 12 যোগ 3, 12 যোগ 3 অর্থাৎ 3 মাসের বেশি আছে, এটাকে বলা হয় অগ্রিম। এটাও ইনডাইরেক্ট সমন্বয়। যাই হোক, ডাইরেক্ট থাকুক ইনডাইরেক্ট থাকুক, যদি বকেয়া অগ্রিম উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে বের করব। যেমন প্রথম সমন্বয় দিয়ে শুরু করি। 10% বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে লাভের আশায় টাকা খাটানোকে বিনিয়োগ বলে। আমরা 10% সুদে 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছি, একটা তারিখ দেওয়া আছে এখানে 30/6/2019, অর্থাৎ 30 তারিখ 6 মাস, 6 মাস হচ্ছে জুন। কোনো মাসের শেষ তারিখ থাকলে ওই মাসের সুদ ধরতে হয় না, পরের মাস থেকে সুদ কাউন্ট করতে হয়। তো 30/6 মানে জুন মাস শেষ, তাহলে আমরা গুনবো হচ্ছে জুলাই থেকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। এই ডিসেম্বর পর্যন্ত গুনতে হবে, অর্থাৎ হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত। অর্থাৎ আমরা যাদের কাছে টাকা ইনভেস্ট করেছি তাদের কাছ থেকে 6 মাসের সুদ বুঝে আনবো। যাদের কাছে টাকা ইনভেস্ট করেছি তাদের কাছ থেকে আমরা কয় মাসের সুদ বুঝে আনবো? 6 মাসের। যদি এখানে 30 না থেকে 1/7 থাকতো তাহলে আমরা বুঝতাম কোনো মাসের 1 তারিখ থাকলে ওই মাস ধরতে হয়। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানেও 6 মাসের সুদ ধরতে হবে। তো এখন এই সুদটা প্রথমে তোমাকে ক্যালকুলেটরে বের করে নিতে হবে অথবা খাতায় বের করতে হবে, তারপর বিষয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রয়োগ দেখাতে হবে। এখন সুদ কীভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমার অনেক সময় ক নাম্বার প্রশ্নেও বলে দেয় যে বিনিয়োগের প্রাপ্য সুদ কত। ধরো এটাই বলছি, বিনিয়োগের প্রাপ্য সুদ নির্ণয়। ক নম্বরে চাইলে আমরা এভাবে বের করব। বিনিয়োগের মোট সুদ, বিনিয়োগের মোট সুদ 2 লাখ টাকা গুণ 10%। 10%। শিক্ষার্থীরা প্রথমে তোমরা মনে রাখবা, যত মাসের বিনিয়োগ দেয়া থাকবে আমরা তত মাসের বের করব। তো বের করার আগে আমরা যখন ক্যালকুলেটরে পার্সেন্টেজ করব তখন এটা কিন্তু 1 বছরের সুদ বের হয়। ক্যালকুলেটরে আমরা যখন বের করব এই 2 লক্ষ টাকা
যদি আমরা ক্যালকুলেটরে এভাবে পার্সেন্টেজ বের করি, অর্থাৎ 10% বের করলাম, যখন পার্সেন্টেজের টাকাটা বের হবে এটা হবে 1 বছরের সুদ। অর্থাৎ সেটা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে প্রথমে বিনিয়োগের টাকার পরিমাণটা তুলবা, তারপর গুণ, যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট লিখবা, তারপরে শিফট, তারপরে ইকুয়াল টু টিপ দিলে বের হয়ে যাবে। যখন ক্যালকুলেটরে এই টাকাটা বের হবে এটা হচ্ছে 1 বছরের সুদ। আর যদি ক্যালকুলেটর না করো তাহলে 10% বের করতে হলে ডান দিক থেকে 1 শূন্য কেটে দিলেই হয়। অর্থাৎ 2 লাখ টাকার 1 শূন্য যদি কেটে দাও 20,000 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। কিন্তু আমি তো বিনিয়োগ করছি 1/7/2019 অর্থাৎ জুলাই মাসে। তো জুলাই মাসে বিনিয়োগ করলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হয় 6 মাসে। যেহেতু এখানে 1 বছরের সুদ বের হয়েছে, এটাকে আমি 12 দ্বারা ভাগ করব আর 6 দ্বারা গুণ করব, তাহলে 6 মাসের সুদ পেয়ে যাব। তাহলে 20,000 টাকা ভাগ 12 গুণ 6, অর্থাৎ 6 মাসের মোট বিনিয়োগের সুদ হচ্ছে 10,000 টাকা। তো আমি যাদের কাছে বিনিয়োগ করেছি তাদের কাছে বললাম, ভাই আপনার কাছে মোট 10,000 টাকা সুদ পাই। তো সে বললো, আপনাকে তো সুদ দিয়েছি কত টাকা, 4,000 টাকা রেওয়ামিলের ক্রেডিট দিকে দেওয়া আছে। তাহলে এটা বাদ দিলাম, যত টাকা দেওয়া আছে রেওয়ামিলের, এটাকে বলা হয় বিনিয়োগের প্রাপ্য সুদ। প্রাপ্ত মানে পেয়ে গেছি, প্রাপ্ত সুদ 4,000 টাকা। এই 4,000 টাকা বাদ দেওয়ার পর আরও 6,000 টাকা পাই, এটার নাম হচ্ছে প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ এটা ক নম্বরে আমরা বের করলাম। ক নম্বর প্রশ্নের 4 বা না 4 বিষয়াদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োগ দেখাতে হলে আমাদের এটা বের করা লাগবে। তো এখন বিষয়াদায় বিবরণীতে এটার প্রয়োগ কোথায়? বিনিয়োগের সুদ হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে যাবে বিনিয়োগের সুদ। আর আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য সুদ, প্রাপ্য মানে পাবো, এটা সম্পদ। অর্থাৎ চলতি সম্পদের মধ্যে আমরা নেই হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, খরচের অগ্রিম, আয়ের বকেয়া। এই আয়ের বকেয়া হচ্ছে বিনিয়োগের সুদ, প্রাপ্য সুদ। তো আমরা কীভাবে প্রয়োগ করতে হয় সেটা একটু দেখাচ্ছি। অন্যান্য আয় অর্থাৎ বিষয়াদায় বিবরণীতে বিনিয়োগের সুদ প্রয়োগ। অন্যান্য আয়, প্রথমে রেওয়ামিলে যে বিনিয়োগের সুদটা দেওয়া আছে, রেওয়ামিলের ক্রেডিট দিকে 4,000 টাকা, এটা আগে লিখতে হবে। বিনিয়োগের সুদ সুদ 4,000 টাকা যোগ প্রাপ্য সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদ কত টাকা পাবো, এই যে এখানে ক নম্বরে বের করেছি আমরা 6,000 টাকা, যোগ করা মোট সুদ 10,000 টাকা দ্বিতীয় ঘরে দেখাতে হবে। এইভাবে বিষয়াদায় বিবরণীতে এর প্রয়োগ দেখাতে হবে। এখন আর্থিক অবস্থার বিবরণীতে বিনিয়োগের সুদ কোথায় দেখাতে হয়? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব এভাবে সাজিয়ে লিখতে হয়। সম্পদ সমূহকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, ভুয়া সম্পদ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কোন আইটেমগুলো লিখতে হয়? বিনিয়োগ, সঞ্চয়পত্র, প্রদত্ত ঋণ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার করা। যেহেতু রেওয়ামিলে 10% বিনিয়োগ দেওয়া আছে, এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হেডলাইনের মধ্যে যাবে। আর এই প্রাপ্য সুদটা হচ্ছে চলতি সম্পদের মধ্যে যাবে। অর্থাৎ এই বিনিয়োগ এবং বিনিয়োগের সুদের প্রয়োগটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ দিকে। তাহলে সম্পদ সমূহের মধ্যে লিখতে হবে সম্পদ সমূহ। প্রথমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, প্রথমে হেডলাইনের নাম হচ্ছে স্থায়ী সম্পদ, দ্বিতীয় হেডলাইনের নাম হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেহেতু এখানে বিনিয়োগ আছে তাহলে আমরা দ্বিতীয় হেডলাইনটা লিখলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেভাবে 10% বিনিয়োগ দেওয়া আছে, বিনিয়োগ তারিখ সহ 1/7/19, এই টাকাটা আমরা কোন ঘরে লিখব? যদি বিনিয়োগের একাধিক আইটেম থাকে, অর্থাৎ বিনিয়োগ, সঞ্চয়পত্র, প্রদত্ত ঋণ, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার করে একাধিক আইটেম থাকলে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ঘরে লিখে যোগ করে তৃতীয় ঘরে লিখব। আর যদি একটা আইটেম থাকে সেই ক্ষেত্রে আমরা শেষ ঘরেও লিখতে পারি। তো যেহেতু একটা আইটেম আছে আমরা শেষ ঘরে লিখে দিলাম 2 লক্ষ টাকা। এরপর চলতি সম্পদের মধ্যে চলতি সম্পদ প্রাপ্য সুদ
ও সুদ বের হয়েছিল ৬,০০০ টাকা। যদি একাধিক চলতি সম্পদ থাকে তাহলে আমরা এটা দ্বিতীয় ঘরে লিখে যোগফলটা তৃতীয় ঘরে নিব। যেহেতু আমার এই রেওয়া মিলে একটাই এখানে চলতি সম্পদ আছে, বা আরও একাধিক থাকতে পারে, আপাতত এটা সলভ করতেছি, এটাই ধরে নিলাম। তো যদি একাধিক থাকে এই ঘরে লিখতে হয়, যেমন ৬,০০০ টাকা লিখে যোগফলটা এখানে টান দিয়ে নিয়ে আসতে হয় তৃতীয় ঘরে। এই হলো বিনিয়োগের সুদ এবং বিনিয়োগ আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োগ। অর্থাৎ বিনিয়োগের সুদ প্রথমে বের করে নিতে হবে মোট সুদ। মোট সুদ থেকে রেওয়া মিলে যে সুদটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রাপ্ত সুদ, এটা বিয়োগ করতে হবে, তাহলে পাবো প্রাপ্য সুদ। তো বিশদায় বিবরণীতে প্রথমে বিনিয়োগের সুদ যেটা রেওয়া মিলে দেওয়া আছে এটা লিখবো যোগ প্রাপ্য সুদ। এভাবে বিশদায় বিবরণীতে অন্যান্য আয়ের মধ্যে দেখাবো। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে বিনিয়োগ লিখবো, আর চলতি সম্পদের মধ্যে প্রাপ্য সুদ দেখিয়ে দিব। এইভাবে বিনিয়োগের সুদ আমরা সলভ করব। এরপরে আসো ঋণপত্র, ঋণ, বন্ধক ঋণ, গৃহীত ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো আমরা কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেছি 12% সুদে, এটা একটা ইনডাইরেক্ট সমন্বয়। এখন যাদের কাছ থেকে ঋণ গ্রহণ করেছি তাদেরকে অবশ্যই আমরা সুদ বুঝে দেব। তো এই সুদটা প্রথমে আমাদের ওই বিনিয়োগের মতোই সেম রুলসে বের করে নিতে হবে। অনেক সময় ক নাম্বার প্রশ্নে অর্থাৎ 2 মার্কসের জন্য এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে ঋণের বকেয়া সুদ কত। তো আমরা এইভাবে ক নাম্বারের মতো করে আগে বের করে নিলাম ঋণের বকেয়া সুদ নির্ণয়। তো এখানে দেওয়া আছে দেখো 1/7/2019, এর মানে 6 মাসের। এখানে 7 না থাকা যদি এরকম থাকে 1/9/2019 এরকমও থাকতে পারে, অথবা 1/4/2019 ধরলাম এটা আছে। 1/4 মানে এপ্রিলের 1, তো এপ্রিল থেকে ডিসেম্বরের 31 তারিখ গুণি কয় মাস হয়? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 9 মাস। 9 মাসের সুদ আমরা যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তাদেরকে দিতে হবে। তাহলে 9 মাসের সুদটা আমরা এখানে বের করে নিব। ঋণের মোট সুদ, ঋণের পরিমাণ দেওয়া আছে 1,00,000 টাকা গুণ 12%। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম ক্যালকুলেটারে যখন তোমরা পার্সেন্টেজ বের করবে তখন ওটা হবে 1 বছরের। তো আমি 1,00,000 টাকার 12% এখানে বের করেছি, তাতে হয় 12,000 টাকা। এটা হচ্ছে 1 বছরের সুদ। আমার সুদ লাগবে হচ্ছে 9 মাসের। তাহলে যত মাসের দেয়া থাকে তত দিয়ে ভাগ করতে হয়। 9 মাস বা 12 মাসেরটা বের করছি, মানে 12 মাসেরটা দেওয়া আছে, 9 দিয়া গুণ করবো, 9 মাসের দরকার হবে আমার। তাহলে মোট সুদ হয় কত একটু ক্যালকুলেটারে বের করে নাও। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করবে তারা প্রথমে 1,00,000 টাকা ক্যালকুলেটারে তুলবে, গুণ 12, শিফট, তারপরে ইকুয়াল টু টিপ দিবে। তাহলে 12,000 টাকা বের হয়েছে। এই 12,000 টাকা হচ্ছে 1 বছরের সুদ। যেহেতু আমার 9 মাসের সুদ দিতে হবে, তাহলে 12,000কে 12 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 1 বছর সমান সমান 12 মাস। 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের সুদ বের হবে। তারপর আমার যত মাসের দরকার তত দিয়ে গুণ, 9 মাসের দরকার। 9,000 টাকা হচ্ছে মোট সুদ হয়। অর্থাৎ যাদের কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করেছি তাদেরকে আমরা 9,000 টাকা সুদ দিব। কিন্তু রেওয়া মিলে ঋণের সুদ 1,000 টাকা দেওয়া আছে, অর্থাৎ 9,000 টাকার মধ্যে আমরা 1,000 টাকা অলরেডি তাদেরকে দিয়েছি। তো যত টাকা দিয়েছি সেটা বাদ দিব। এটার নাম হচ্ছে প্রদত্ত সুদ। ঋণের প্রদত্ত সুদ 1,000 টাকা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 8,000 টাকা। এটার নাম হচ্ছে ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ, এটা আমাদের ক নম্বরে প্রথমে বের করে নিতে হবে। যদি ক নম্বর প্রশ্নে নাও চায় তাহলেও আমাদের বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে ঋণের সুদের প্রয়োগ দেখাতে হলে বের করে নিতে হবে। ধরো আমরা প্রশ্নে চাক বা না চাক বের করে নিয়েছি, এখন বিশদায় বিবরণীতে এর প্রয়োগ কোথায়? ঋণের সুদ এর প্রয়োগ হচ্ছে অন্যান্য ব্যয়ের মধ্যে। তো আমরা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখবো বিশদায় বিবরণীতে অন্যান্য
অন্যান্য ব্যয়। প্রথমে ঋণের সুদ যেটা রেওয়া মিলে দেয়া আছে এটা লিখতে হবে। ঋণের সুদ কত টাকা দেয়া আছে? 1000 টাকা দেয়া আছে, এটা আমরা প্রথম ঘরে দেখালাম, যোগ বকেয়া যেটা আমরা ক নম্বরে অলরেডি বের করেছি 8000 টাকা। তাহলে মোট হলো 9000 টাকা। এটা হলো বিশদায় বিবরণীতে প্রয়োগ। এখন আর্থিক অবস্থার বিবরণীতে এর প্রয়োগ কি? আমরা জানি দায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কোন আইটেমগুলো নিতে হয়? বন্ধক ঋণ, গৃহীত ঋণ, ব্যাংক ঋণ, ঋণপত্র, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তো 12% ঋণপত্র এর মানে দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমরা এটা নিব। আর ঋণের সুদ হচ্ছে খরচ, খরচের বকেয়াকে দায় বলে, বাট এটা হচ্ছে চলতি দায়। তাহলে ঋণ এবং বন্ধক ঋণ উভয় আইটেমটি দায়ের মধ্যে যাবে, বাট একটা আইটেম হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায়। তাহলে মালিকানা সত্ত্ব ও দায় এই হেডলাইনে যাবে। মালিকানা সত্ত্ব ও দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণপত্র দিব। দীর্ঘমেয়াদী দায় 12% ঋণপত্র 4/2019। যত টাকা দেয়া আছে আমরা তত টাকাই লিখব। এরপর চলতি দায়। চলতি দায়ের মধ্যে কোন আইটেমগুলো নিতে হয়? পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক জমা অতিরিক্ত, খরচের বকেয়া, আয়ের অগ্রিম। খরচের বকেয়া, ঋণের সুদ হচ্ছে খরচ আর এর হলো বকেয়া অংশ। তাহলে ঋণের বকেয়া সুদ হচ্ছে চলতি দায়। ঋণের বকেয়া সুদ 8000 টাকা। এই হলো ঋণ এবং ঋণের বকেয়া সুদ আর্থিক অবস্থার বিবরণীতে প্রয়োগ। প্রথমেই ঋণের বকেয়া সুদ বের করে নিতে হবে, তারপরে বিশদায় বিবরণীতে যে ঋণের সুদ দেয়া আছে এটার সাথে বকেয়া অংশ যোগ করে দেখাতে হবে অন্যান্য ব্যয়ের মধ্যে। আর আর্থিক অবস্থার বিবরণীতে ঋণ দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে নিব আর ঋণের সুদ হচ্ছে চলতি দায়ের মধ্যে নিব। তাহলে আমাদের এই আইটেমটাও শেখা হয়ে গেল। এরপরে আসছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে পরিচালন ব্যয়, অর্থাৎ পণ্য দোকানে নিয়ে বসার পর বিক্রয়ের জন্য যে খরচ হয় এটাকে বলা হয় পরিচালন ব্যয়। তাহলে বিজ্ঞাপনের আইটেমটা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে বসাবো। পরিচালন ব্যয় রেওয়া মিলে বিজ্ঞাপন কত টাকা দেয়া আছে একটু লিখে নেই। বিজ্ঞাপন এখানে 60,000 টাকা দেয়া আছে। 60,000 টাকা আমরা প্রথম ঘরে লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে, সমন্বয় বিজ্ঞাপনের 5-3 অংশ অবলোকন করো বলছে। অবলোকন না বলে যদি বিজ্ঞাপন বিলম্বিত বলে, যেটাই বলুক না শুনুন, অর্থাৎ অবলোকন বলুক বিলম্বিত বলুক, আমরা অলওয়েজ এখানে এই ফরম্যাটটা লিখব, বা বিলম্বিত। যদি প্রশ্নে অবলোকন না বলে বিলম্বিত বলে তাহলেও লিখবো বাদ বিলম্বিত, যদি অবলোকন বলে তাহলেও লিখবো বিলম্বিত। এখন প্রশ্ন আছে, স্যার দুইবারই কেন বিলম্বিত লিখবো? অবলোকন বললেও বিলম্বিত লিখবো, বিলম্বিত বললেও বিলম্বিত লিখবো। তোমাকে আগে বুঝতে হবে অবলোকন কি আর বিলম্বিত কি। অবলোকন মানে হচ্ছে খরচ আর বিলম্বিত মানে হচ্ছে অগ্রিম, যে খরচটা পরে হবে, আস্তে আস্তে হবে। তো মোট বিজ্ঞাপন 60,000 টাকা। এই 60,000 টাকার 5/3 অবলোকন করতে বলছে। তাহলে অবলোকন বাদ দেওয়ার পর যেটা থাকবে ওটার নাম বিলম্বিত। তো আমরা 5/3 অবলোকন করব। অবলোকন মানে খরচ। সবসময় মনে রাখবা খরচের টাকা হচ্ছে দ্বিতীয় কলামে বসে, আর অগ্রিম, বিলম্বিত, বকেয়া এগুলো প্রথম ঘরে। তো খরচের টাকা যেহেতু আমাদের দ্বিতীয় ঘরে লিখতে হবে 5/3, 5 × 60, অর্থাৎ এই 60,000 টাকাকে আমরা 60,000 ভাগ 12 গুণ 60,000 ভাগ
5 গুণ 3, এই 36,000 টাকা হচ্ছে অবলোপন। যদি অবলোপন করতে বলে তোমাকে প্রশ্নে, তাহলে তুমি ওই অবলোপনের টাকাটা বের করে দ্বিতীয় কলামে বসাবে। তাহলে আমরা দ্বিতীয় কলামে বসালাম। এখন 60,000 টাকা আর 36,000 টাকার যে ডিফারেন্সটা, এটার নাম হচ্ছে বিলম্বিত। আমরা একটু বের করে নিই। 60,000 24,000, 24,000 টাকা। এই 24,000 টাকার নাম হচ্ছে বিলম্বিত। আবার একটু প্রশ্ন ঘুরিয়ে যদি বলে এভাবে যে বিজ্ঞাপনের 5-এর 2 অংশ বিলম্বিত করো, যেহেতু বিলম্বিত করতে বলছে, বিলম্বিত হলে টাকাটা লিখবো প্রথম ঘরে, আর অবলোপন বললে দ্বিতীয় ঘরে। তাহলে 5/3 ভাগ বিলম্বিত, 5/3 ভাগ, 5×12 60, আর 3 ভাগে হচ্ছে 3/12 36,000। তাহলে এখানে 36,000 টাকা হবে। এখন 60,000 টাকা থেকে 36,000 টাকা বিয়োগ করলে যত হয়, এটার নাম হচ্ছে অবলোপন। এটা দ্বিতীয় ঘরে দেখিয়ে দিবে। অর্থাৎ প্রশ্নে যেভাবেই থাকুক, আমাকে আগে অবলোপন এবং বিলম্বিতর অংশটা বের করতে হবে। এভাবে বিশদায় বিবরণীতে প্রয়োগ দেখালাম। এবার আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কোথায় যাবে? আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহকে 4টা ভাগে ভাগ করে লিখতে হয়, অর্থাৎ শ্রেণী বিন্যাস করে লিখতে হয়। প্রথমে চলতি স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, এরপর হচ্ছে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। এটা হলো স্থায়িত্বের নীতি অনুযায়ী। তো আমরা স্থায়িত্বের নীতি অনুযায়ী যদি সাজাই, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন সবার শেষ হেডলাইনে, অর্থাৎ অলিক সম্পদ নামে দেখাতে হবে। সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন, এই 36,000 টাকা আমরা সম্পদের মধ্যে দেখিয়ে দিব। এই হলো বিজ্ঞাপনের প্রয়োগ। এরপরে আমরা চলে আসি আমাদের 7 নম্বর সমন্বয়, অর্থাৎ এখানে বেতন 20,000 টাকা রেওয়া মিলের ডেবিটে দেয়া আছে। সমন্বয় বলছে 2 মাসের বেতন বকেয়া রয়েছে। ইতিপূর্বে আমরা শিখেছি বকেয়া মানে হচ্ছে যেটা এখনো পরিশোধ করা হয়নি। তো 2 মাসের বেতন যদি পরিশোধ করা না হয়, তাহলে রেওয়া মিলে কত মাসের হয়েছে? আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর। 1 বছরের মধ্যে 2 মাস পরিশোধ করিনি, অর্থাৎ আমরা 10 মাসের পরিশোধ করেছি। 12 মাস হলো আমাদের হিসাবকাল, এখান থেকে 2 মাস দেয়নি, তাহলে 10 মাসের দিচ্ছি। এখানে 10 মাসের বেতন দেয়া আছে। তো প্রথমে আমাকে বকেয়া অংশটা বের করে নিতে হবে। তাহলে বকেয়া বেতন কিভাবে বের করে? এটা আবার ক নম্বর প্রশ্নে অনেক সময় চায়। বকেয়া বেতন 20,000 টাকা দেয়া আছে, যত মাসের দেয়া থাকবে তত দ্বারা ভাগ, অর্থাৎ 10 মাসের দেয়া আছে। তারপর যত মাসের দরকার তত দিয়া গুণ। এখানে 2 মাসের দরকার, 2 মাসে হচ্ছে 4,000 টাকা। 10, 2,000, 4,000। এই বকেয়া অংশটা আমরা প্রথমে বের করে নিলাম। 20,000 টাকা ভাগ 10, ঠিক আছে। দেয়া থাকবে, বকেয়া বের করার নিয়ম হচ্ছে তত দ্বারা ভাগ করব, যত মাসের দরকার তত দ্বারা গুণ করব, তাহলে বকেয়া অংশ পেয়ে যাব। যত মাসে দেয়া থাকবে তত দ্বারা ভাগ, যত মাস দরকার তত দ্বারা গুণ। এখন প্রশ্ন, স্যার কত মাস দরকার, এটা আমরা কিভাবে বলবো? আমাদের হিসাবকাল 1 বছর। যদি 4 মাসের বকেয়া থাকে, তাহলে হলো 8 মাসের দেয়া আছে। যদি 7 মাসের দেয়া থাকে, বকেয়া থাকে, তাহলে ওটা বিয়োগ করে দেখবো 5 মাসের দেয়া আছে। এইভাবে কত মাসের দেয়া আছে আগে এটা বের করে নিব। তো 5 মাসের থাকবে এভাবে। আর আমরা যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নে 10 মাস বেতন লেখা আছে। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট সমন্বয়। অনেক সময় নিচে বলে দিবে যে বেতন 2 মাসের বকেয়া আছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব 2 মাস যদি বকেয়া থাকে, তাহলে 12 মাসের মধ্যে 2 মাস বকেয়াটা বিয়োগ করার পর যেটা থাকে ওইটা হলো দেয়া আছে। এভাবে কত মাসের দেয়া আছে ওইটা আগে বের করে নিতে হবে। তো 10 মাসের দেয়া আছে, আমরা 10 মাসেরটা বের করে নিলাম। যত মাসে দেয়া থাকবে তত দ্বারা ভাগ করব, তাহলে পাবো 1 মাসে। যত মাসের দরকার তত দ্বারা গুণ। এভাবে বকেয়া অংশটা প্রথমে বের করে নিব। এরপরে
এই আইটেমটা আমরা বিশদ আয় বিবরণীতে কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। এখন বিশদ আয় বিবরণীতে চলে যাচ্ছি। যেহেতু বকেয়া বেতনের পরিমাণ আমরা পেয়ে গেছি, পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয় বেতন পরিচালন ব্যয়। রেওয়া মিলে যে টাকাটা দেয়া আছে অর্থাৎ এটা আমরা প্রথম ঘরে দেখাবো, অর্থাৎ সবগুলো পরিচালন ব্যয় লিখতে হয় দ্বিতীয় ঘরে, কিন্তু এটার সাথে যদি কোনো আইটেম যোগ বিয়োগ করতে হয় তাহলে ওই আইটেমটা প্রথম ঘরে লিখতে হয়। তাহলে বেতন রেওয়া মিলে দেয়া আছে 20,000 টাকা, আমরা লিখলাম। এটার সাথে যোগ বকেয়া ওই যে ক নম্বর প্রশ্নে বের করেছি, অথবা ক নম্বর প্রশ্নে না চাইলেও আমাদের ক্যালকুলেটরে বা খাতায় বের করে নিতে হইতো। 4,000 টাকা বকেয়া, তাহলে 24,000 টাকা দ্বিতীয় ঘরে। বিশদ আয় বিবরণীতে এর প্রয়োগ দেখানো হয়ে গেল। এবার আসি আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা জানি খরচের বকেয়াকে দায় বলে। তাহলে বেতন হচ্ছে খরচ, এর বকেয়া অংশ হচ্ছে দায়, এটা চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে আমরা বকেয়া অংশটুকু দেখিয়ে দিব। চলতি দায়, বকেয়া বেতন কত টাকা? 4,000 টাকা। এইভাবে যে কোনো ধরনের খরচের বকেয়া সেম রুলস, অর্থাৎ বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে খরচের বকেয়া এইভাবেই লিখতে হবে। সেটা বেতন বকেয়া হোক, ভাড়া বকেয়া হোক, বীমা বকেয়া হোক, পরিবহন বকেয়া হোক, বিজ্ঞাপন বকেয়া হোক, যত ধরনের বকেয়া খরচ আছে এইভাবে বের করে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে সংশ্লিষ্ট খরচের সাথে একবার করব যোগ, আর আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের মধ্যে আরেকবার দেখিয়ে দিব। এরপরে আসি আমার রেওয়া মিলের সর্বশেষ আইটেম, অর্থাৎ ভাড়া। ভাড়া একটা পরিচালন ব্যয়। এই ভাড়ার লেখা আছে 15 মাস, এটাও একটা ইনডাইরেক্ট সমন্বয়। 15 মাস দেখে আমরা বুঝবো আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর, অর্থাৎ 12 মাস। এখানে দেওয়া আছে আরও প্লাস করা আছে 3 মাসের বেশি, অর্থাৎ বেশি থাকলে ওটাকে বলা হয় অগ্রিম, আর কম থাকলে ওটাকে বলা হয় বকেয়া। শিক্ষার্থীরা নিশ্চয় বুঝতে পেরেছো, বেতন 15 মাস মানে হচ্ছে বেতন অগ্রিম দেওয়া আছে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নে প্রথমেই অগ্রিম বেতনের পরিমাণ বের করে নিতে হবে। আমরা একটু বের করে নিলাম। অগ্রিম বেতন, অগ্রিম বেতন বকেয়ার মতো রুলস, যত মাসের দেয়া থাকবে তত দ্বারা ভাগ, অর্থাৎ 15 মাসের দেয়া আছে 15 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা 1 মাসের বেতন পেয়ে গেলাম। এরপর আমার যত মাসের দরকার তত দ্বারা গুণ, 12-র চেয়ে 3 বেশি আছে, অর্থাৎ 13, 14, 15, 3 বেশি আছে, অর্থাৎ 3 মাসেরটা হলো অগ্রিম। তাহলে 15 দুগুণে 30, অর্থাৎ 2,000 টাকা, আর 3 দুগুণে 6,000 টাকা হচ্ছে অগ্রিম বেতন। অগ্রিম বেতন এখন এর প্রয়োগটা কোথায়? বেতন যেহেতু পরিচালন ব্যয়, নিশ্চয় এটার কাজও পরিচালন ব্যয়ের মধ্যে আছে। আমরা বেতন প্রথমে ভাড়া, বেতন ভাড়া যেটাই থাকুক ভাড়াই ধরে নিলাম। ভাড়া রেওয়া মিলের যত থাকবে ওটা দেখিয়ে দিব, 30,000 টাকা। বেতন থাক ভাড়া থাক যেভাবে থাকুক আমরা সেম কাজ করব। বাদ অগ্রিম, অগ্রিম অংশটুকু বিয়োগ করে দিব, অর্থাৎ চলতি বছরের আমাদের হিসাবকালের মধ্যে যতটুকু বেতন বা যতটুকু খরচ থাকে ওই খরচটাই বিশদ আয় বিবরণীতে দেখাতে হয়। পরবর্তী বছরের খরচ বিশদ আয় বিবরণীতে দেখাতে হয় না বিধায় এখান থেকে বিয়োগ করে নিচ্ছি। অর্থাৎ অগ্রিম হয়েছে 6,000 টাকা, 6,000 টাকা বিয়োগ করলে হবে 24,000 টাকা, অর্থাৎ সবগুলো পরিচালন ব্যয় দ্বিতীয় ঘরে লিখতে হয়। এই বিশদ আয় বিবরণীতে অগ্রিমের প্রয়োগ দেখানো হলো। এখন খরচের অগ্রিমকে বলা হয় সম্পদ, চলতি সম্পদ। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া 6,000 টাকা শুধু এখানে দেখিয়ে দিতে হবে। তারপর যতগুলো চলতি সম্পদ থাকবে শেষ ঘরে নিতে হবে। অর্থাৎ বেতন হোক, ভাড়া হোক, বীমা হোক, পরিবহন হোক, সবগুলো খরচের অগ্রিমের সেম রুলস। প্রথমে যত মাসের টা দেয়া থাকবে তত দ্বারা ভাগ, তোমার যত মাসের দরকার তত দ্বারা গুণ, অর্থাৎ যত মাসের অগ্রিম দেয়া থাকবে তত দ্বারা গুণ করে তুমি অগ্রিম অংশটুকু বের করে নিবা। এরপরে পরিচালন ব্যয়ের মধ্যে অর্থাৎ রেওয়া মিলে যেটা দেয়া থাকবে ওইটা লিখবা, বাদ অগ্রিম অংশটুকু বিয়োগ করে দেখিয়ে দেবা।
এরপরে আর্থিক অবস্থার বিবরণীতে খরচের অগ্রিমকে বলা হয় চলতি সম্পদ, অর্থাৎ চলতি সম্পদের মধ্যে অগ্রিম অংশটুকু দেখিয়ে দিলে আর্থিক অবস্থার বিবরণীতে এরপরে হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ক্লাসে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।